আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত এবিবিটি ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের ক্রেডিট অপারেশন ইন ম্যানেজমেন্ট। তো চলুন শুরু করা যাক। আমাদের ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের ফার্স্ট মডিউল, মডিউল এ, ইন্ট্রোডাকশন অফ লোন এন্ড অ্যাডভান্স। এই চ্যাপ্টারে আমরা লোন এন্ড অ্যাডভান্সের বেসিক জিনিসগুলো শিখবো। তো এখানে প্রথম কোশ্চেন হলো টাইপ অফ বোরোয়ার ইন এ ব্যাংক। একটা ব্যাংকে কি কি টাইপের বোরোয়ার থাকতে পারে। এখন দেখেন, আমি যদি আরেকটু পেছনের গল্পটা বলি, ব্যাংক আমার কি করতেছে, মানুষের কাছে ডিপোজিট নিচ্ছে এবং ওই ডিপোজিট গুলা নিয়ে কি করতেছে, মানুষকে ডেফিসিট ইউনিট যাদের টাকা দরকার তাদেরকে লোন দিচ্ছে। ঠিক আছে, এটা ব্যবসায়ী হইতে পারে, ব্যক্তি হইতে পারে, এটা কনজিউমার লোন হইতে পারে, এটা বিজনেস লোন হইতে পারে। ঠিক আছে, তো এই যে লোন দিচ্ছে, এই বোরোয়ারের টাইপ গুলা কি হইতে পারে। যে আমার প্রথম হলো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালকে আমি আমার ইন্ডিভিজুয়াল হলো আমার বড় একটা পার্ট, নাম্বারের দিক দিয়ে ইন্ডিভিজুয়াল হলো সবচেয়ে বড় ব্যাংকের কাস্টমার যারা লোন নিয়ে থাকে। তো ইন্ডিভিজুয়ালের ভিতরে রিটেল রিটেল ট্রেডার হইতে পারে, আমার এক মালিকানা ব্যবসা যারা, তারা হইতে পারে। এটার ভিতরে পড়বে যে আমার এক মালিকানা একটা ব্যবসা আছে, মুদি দোকান আছে, অথবা কোনো ট্রেডিং বিজনেস আছে, তো ওদেরকে আমি লোন দিচ্ছি। এটা ইন্ডিভিজুয়ালের ভিতরে পড়বে। যদিও এটা ব্যবসা, আমি ব্যবসায়ীকে লোন দিচ্ছি, বাট যেহেতু রিটেল, তার যেহেতু এটা আমার কোম্পানিও না, এটা যেহেতু পার্টনারশিপ বিজনেসও না, সোল প্রপার্টিশিপ বিজনেস, এই কারণে আমি ইন্ডিভিজুয়ালি ফেলতেছি। তারপর আমার এমএসএমই আছে, আমার ফার্মার্স আছে, কনজিউমার হোম লোন, এটা আমরা বেশি নিয়ে থাকি ব্যাংকাররা। আমাদের সব ম্যাক্সিমামেরই হোম লোন আছে, ক্রেডিট কার্ড আছে, তারপর হলো আমার স্যালারি লোন আছে। ঠিক আছে, এই সবগুলো ইন্ডিভিজুয়ালের ভিতর পড়বে। আমার প্রপার্টিশিপ ফার্মের ভিতরে হলো আমার আছে হলো আমার এটা এটা রেজিস্টার্ড প্রপার্টিশিপ হইতে পারে, নন রেজিস্টার্ড হইতে পারে। এটা আমার ব্যাংকের একটা পার্ট। যদি এটা একটা স্মল সিগমেন্ট, বাংলাদেশে পার্টনারশিপ ব্যবসা নাই বললেই চলে, বা এটা এটা অবশ্য অনেক কারণে নাই। কেন নাই, এটা অনেক কারণে নাই। তারপর পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ প্রপার্টিশিপ ফার্ম, সরি প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম। তো রিটেল ট্রেডার হলো যদি তার ট্রেড লাইসেন্স, রিটেল ট্রেডার আমি ইন্ডিভিজুয়ালে ফেলতে পারি, আবার প্রপার্টিশিপ ফার্মেও ফেলতে পারি। সো প্রপার্টিশিপ ফার্ম আমার যদি তার আমার ট্রেড লাইসেন্স থাকে, সিঙ্গেল ওন বিজনেস, তার যদি ট্রেড লাইসেন্স থাকে, এবং তার এস্টাবলিশ বিজনেস হয়, এটা আমি প্রপার্টিশিপে ফেলবো। আর রিটেল ট্রেডার হইলো তার যদি ট্রেড লাইসেন্স না থাকে, অথবা আরো স্মল যেগুলো, এগুলো এখানে ফেলবো। প্রাইভেট কোম্পানি, লিমিটেড কোম্পানি, আমার এটা এখানে আসবে। সো প্রাইভেট লিমিটেড কোম্পানিও আমাদের একটা বড়োয়ার। তারপর হলো পাবলিক লিমিটেড কোম্পানি, এটা একটা মেজর পোর্শন। আমার আমার রিটেল এবং পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুইটাই মেজর মেজর পোর্শন দখল করে আছে আমার ব্যাংকের বড়োয়ারের। লার্জ কর্পোরেশন, যেমন আমি লার্জ কর্পোরেশন বলতে পারি ইউনিলিভার, বড় বড় জায়ান্ট কোম্পানি গুলাকে আমি লার্জ কর্পোরেট বলতেছি। তো ও, এবং গভর্নমেন্ট এন্টিটি, গভর্নমেন্ট এন্টিটির ভিতরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন ডেস্কো, ডেস্কো একটা গভর্নমেন্ট এন্টিটি, ডেস্কো, তারপর ওয়াসা। হ্যাঁ, সো এই গভর্নমেন্ট এন্টিটি গুলো কিন্তু আমার কাছে লোন নিতে পারে, অ্যাকাউন্ট খুলতে পারে। সো এখন আমি বড়োয়ার টাইপ শিখে গেছি, এখন শিখবো যে টাইপস অফ ক্রেডিট। আসলে এই যে বড়োয়ার গুলাকে ব্যাংক লোন দিচ্ছে, কি কি ফর্মের লোন দিচ্ছে, আমি ব্রডারলি দুইটা পয়েন্টে ভাগ করছি, ফান্ডেড ক্রেডিট, নন ফান্ডেড ক্রেডিট। এটা হলো ব্রডার ভিউ পয়েন্ট থেকে। তো ফান্ডেড ক্রেডিটের আবার টাইপস আছে, এবং নন ফান্ডেড এর আলাদা সেগমেন্টেশন আছে। সো ফান্ডেড ক্রেডিটের ভিতর কি আছে, লোন আছে। এটা শর্ট টার্ম লোন হতে পারে, মিডিয়াম হতে পারে, লং টার্ম লোন হতে পারে। এটা ফান্ডেড ক্রেডিট। আমি ফান্ডেড ক্রেডিটের মূল কথা হলো যে ক্রেডিট গুলোতে ফান্ড জড়িত, যেখানে আমার আমার ফান্ড জড়িত, ব্যাংকের ফান্ড জড়িত। ক্যাশ ক্রেডিট হইতে পারে আমার এটা, ওভারড্রাফট হইতে পারে, বিল পারচেস এন্ড ডিসকাউন্ট হতে পারে। সো ওভারড্রাফট হইলো কোনটা, ওভারড্রাফট হইলো আমার 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 আমি আমার যদি তার সিডি অ্যাকাউন্টের এগেনস্টে যদি আমি তার আমার উইথড্র ফেসিলিটিস দেই, সিডি অ্যাকাউন্টে ধরুন 5 লাখ টাকা আমি ওভারড্রাফট ফেসিলিটিস দিলাম, তার মানে হলো সে তার সিডি অ্যাকাউন্টে টাকা না থাকলেও 5 লাখ টাকা পর্যন্ত সে তুলতে পারবে, এটাকে আমি ওভারড্রাফট ফেসিলিটিস বলতেছি। বিল পারচেস এন্ড ডিসকাউন্ট হলে এটা ফরেন এক্সচেঞ্জ বিজনেসের ক্ষেত্রে হয়। আমি যে এক্সপোর্টার যখন কি করে, এক্সপোর্টার যখন আমার এক্সপোর্ট করে, এক্সপোর্ট করার পরে ওই এক্সপোর্ট, মানে আমার এক্সপোর্ট করার পরে যে এক্সপোর্টের যে ডকুমেন্ট গুলা, শিপিং ডকুমেন্ট, বিল অফ এক্সচেঞ্জ, এই ডকুমেন্ট গুলো আমি ব্যাংকে জমা দিয়ে আমি লোন নিতে পারি, ওইটাকে আমি বিল পারচেজ এন্ড ডিসকাউন্ট বলতেছি। তো এই চার ধরনের ক্রেডিটের ক্ষেত্রে আমার ফান্ড জড়িত। এখন আমরা দেখবো নন ফান্ডেড ক্রেডিট। নন ফান্ডেড ক্রেডিট হলো যে ক্রেডিটে আমার ফান্ড জড়িত না, ইমিডিয়েটলি ফান্ড জড়িত না, বাট ফিউচারে আমার ফান্ডের আউটফ্লো হতে পারে। সো কি কি, যে আমার লেটার অফ ক্রেডিট আমি গ্যারান্টি দিচ্ছি, তাই না? আমি আমি ইম্পোর্টারের হয়ে এলসি, এলসি মানে কি, আমি ইম্পোর্টারের হয়ে ধরেন আমার গার্মেন্টসের র মেটেরিয়াল ইম্পোর্ট করবে কেউ ইন্ডিয়া থেকে। সো আমি ইম্পোর্টারের হয়ে আমি কি করলাম, আমি গ্যারান্টি দিলাম। কাকে গ্যারান্টি দিলাম? আমি এক্সপোর্টারকে গ্যারান্টি দিলাম যে তুমি ওকে এক্সপোর্ট করো, প্রোডাক্ট দাও, ও পে না করলে আমি পে করব।
তারপর ব্যাংক গ্যারান্টি, বিড বন্ড, পারফরমেন্স বন্ড। আমার এই যে রাস্তাঘাট হচ্ছে বাংলাদেশে, রাস্তাঘাট বা বিভিন্ন টেন্ডার হয়, তাই না? এটা গভর্নমেন্টের বেশি হয়, প্রাইভেটলিও হইতে পারে। সো এই টেন্ডার গুলো যখন সাবমিট করে, গভর্নমেন্ট তার কাছে বন্ড চায়, বিড বন্ড চায়, পারফরমেন্স বন্ড চায়। বিড বন্ড চায় হলো টেন্ডার যখন সাবমিট করে, যখন টেন্ডার সাবমিট করে তখনই আসলে বিড বন্ড চায়, যেটা অফেরতযোগ্য। আর পারফরমেন্স বন্ড চায় টেন্ডারে, টেন্ডারে যখন সে গেইন মানে টেন্ডারে যখন সে পায়, টেন্ডার যখন সে কাজটা পায়, যখন সে কাজটা পায় তখন তাকে বিড বন্ড সাবমিট করা দরকার হয়। এটা ব্যাংক সাবমিট করে যে তুমি গভর্নমেন্টকে সিউরিটি দিচ্ছে তুমি যে যাকে কাজ দিচ্ছ সে কাজটা পারফর্ম করবে, কাজটা শেষ করবে। যদি শেষ করতে না পারে আমি পেনাল্টি দিব। ডেফার্ড পেমেন্ট গ্যারান্টিটা হলো আমার একটা পেমেন্ট যদি আমার দেওয়ার দরকার হয়, কোনো ব্যবসায়ী কোনো কিছু ইনপুট করছে অথবা কোনো খরচ করছে, বাট আমি ডেফার্ড পেমেন্ট গ্যারান্টিটা বলতেছে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে আমি ওই 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 পেমেন্টটা দিব। এটা হতে পারে এক্সপোর্টারে হইতে পারে, ধরেন এক্সপোর্টারকে গ্যারান্টি দিল, ঠিক আছে? আমার বাংলাদেশে গার্মেন্টস কোনো ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী কি করলো, একটা মেশিন আনলো, একটা মেশিন আনলো। তো মেশিন আনছে, মেশিনের পেমেন্টটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে আমি একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে তুমি অন ক্রেডিটে দাও মেশিনটা, আমি একটা নির্দিষ্ট সময় পরে কাস্টমার পে না করলে আমি পে করবো। তো এই যে আমার এই তিনটাই হলো আমি গ্যারান্টি দিচ্ছি, এক কথায় আমি সহজ কথায় বলতে গেলে আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে এগুলোর সাথে ফান্ড জড়িত না, বাট যদি আমার কাস্টমার ডিফল্ট হয় আমাকে পে করা লাগবে, তখন ফান্ড চলে আসবে, ফান্ডের ইস্যু চলে আসবে। আমরা খুব একটা সহজ পড়ে যাচ্ছি যে জেনারেল রিলেশনশিপ বিটুইন ব্যাংকার এন্ড কাস্টমার। আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা কি কি শিখছি? আমরা শিখছি হলো আমার টাইপস অফ বড়ুয়ার শিখছি, টাইপস অফ ক্রেডিট শিখছি, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি রিলেশনশিপ বিটুইন ব্যাংকার এবং কাস্টমার। সো আমার আমার জেনারেল রিলেশনশিপের ভিতরে কি কি আছে? আমার ডেটর ক্রেডিটর রিলেশনশিপ। এখন কথা হলো যারা কমার্স আছে ওরা ডেটর ক্রেডিটর বুঝি, বা যারা সায়েন্সে বর্ণ ব্যাকগ্রাউন্ডে একটু টাফ মনে হয়, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ডেটর হলো আমি কাস্টমার, হ্যাঁ, আমি কাস্টমার যখন টাকা রাখে ব্যাংকে, কাস্টমার যখন টাকা ব্যাংকে রাখে, কাস্টমার ডিপোজিট মানি এন্ড বিকাম দ্য ক্রেডিটর। সো আমি 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 আরেকটু সহজ করে বলি, কোন ব্যাংক, হ্যাঁ আমি এখানে লিখলাম ব্যাংক, ব্যাংক যখন মানি দেয় ব্যবসায়ীকে, বিজনেসকে যখন মানি দেয়, হ্যাঁ, এটা কাস্টমারকে যখন লোন দেয়, কাস্টমারকে যখন লোন দেয়, তো লোনকে আমি কিন্তু ক্রেডিটও বলে থাকি, তাই না? লোনকে আমি ক্রেডিট বলে থাকি। তো ব্যাংক যখন কাস্টমারকে লোন দেয় তাকে আমি আমি ব্যাংক, আমরা কমন একটা টার্ম জানি, ব্যাংক ক্রেডিট দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে। তাহলে আমি ব্যাংক কাস্টমারকে লোন দিচ্ছে মানে ক্রেডিট দিচ্ছে, তাহলে এখানে ব্যাংক হলো ক্রেডিটর, তাই না? ব্যাংক হলো ক্রেডিটর, ডেটর হলো কাস্টমার। তো উল্টাটা হবে কখন? যখন ডিপোজিটররা যখন আমার এফডিআর করে, যখন কেউ এফডিআর করে তাহলে কাস্টমার তখন ক্রেডিটর, কাস্টমার ক্রেডিট দিচ্ছে কাকে? ব্যাংকে ক্রেডিট দিচ্ছে। ক্রেডিট দিচ্ছে বলতে কি, ডিপোজিট দিচ্ছে, টাকা দিচ্ছে, তাই না? তখন হইলো কাস্টমার হইলো এফডিআর রাখার সময় কাস্টমার হইলো ক্রেডিটর, ব্যাংক হলো ডেটর। উল্টাটা হবে। তো আপনি শুরুটা করেন এখান থেকে যে ডেটরকে বা ক্রেডিটরকে আমি সহজে কিভাবে বুঝবো? সহজে বুঝবো, ব্যাংক যেহেতু ক্রেডিট দিচ্ছে বা লোন দিচ্ছে, লোনে আমি ক্রেডিট বলতেছি, তো ওইখানে ব্যাংক ক্রেডিটর। সো এটাই সহজ যে ব্যাংক ক্রেডিটর, ব্যাংক লোন দিচ্ছে, যে টাকা দেয় তাকে ক্রেডিটর বলা যায়, এইভাবে বলতে পারেন আপনি। যে টাকা দেয় তাকে আমি ক্রেডিটর বলবো, যে টাকা দেয় তাকে ক্রেডিটর বলবো, যে টাকা নিচ্ছে তাকে আমি ডেটর বলবো। ব্যাংক যখন লোন দেয় তখন ব্যাংককে ক্রেডিটর বলতেছি, মানুষ যখন এফডিআর রাখে তখন মানুষকে আমি, ব্যক্তিকে আমি কি বলতেছি? ক্রেডিটর বলতেছি। প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ, আমি যখন কোনো আমি 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 যখন কি করি, আমার ধরেন লোন আছে, হ্যাঁ, তো লোনের ইনস্টলমেন্টটা মাসে মাসে মান্থলি কি করে, মান্থলি আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি এই ইনস্টলমেন্টটা তুমি কি করবা, আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবা। তো আমি কি করতেছি, আমার কিন্তু আমি দেখেন আমি ব্যাংকে দিয়ে কাজ করাচ্ছি, আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি আমার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে আমার ইনস্টলমেন্টটা কেটে কেটে রাখবা। তো এখানে আমি প্রিন্সিপাল, আমি মালিক। প্রিন্সিপাল মানে কি, মনি মনিব এবং বৃত্তর ব্যাপার আছে, তাই না? আমি আমি বৃত্ত মনে করেন হলো ব্যাংক, আমি বৃত্তকে অর্ডার দিচ্ছি এটা করো, তো আমি ব্যাংকে একবার ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি এটা করো। সো এটা হলো ব্যাংক হলো এজেন্ট হিসেবে কাজ করতেছে, বৃত্ত হিসেবে কাজ করতেছে, আমি হলাম প্রিন্সিপাল, আমি হলাম মনিব, হ্যাঁ। সো আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি প্রিন্সিপাল, এখানে ব্যাংক হলো এজেন্ট, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাংক কাজ করে দিচ্ছে। সো এইভাবে মনে রাখেন, আমি সবসময় সহজভাবে মনে রাখার চেষ্টা করি, কিছু টেকনিক অ্যাপ্লাই করি। তো আপনারা চাইলে এগুলো অ্যাপ্লাই করবেন, অবশ্যই অ্যাপ্লাই করবেন। ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি, আমি হলাম আমরা আমরা এখানে এটার প্র্যাকটিসটা বাংলাদেশে নাই। তো আমি আমার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমরা যদি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, মিউচুয়াল ফান্ডের আমাদের কাস্টোডিয়ান আছে। সো সরি, মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি আছে। সো আমরা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে ওরা হলো বেনিফিশিয়ারি, এবং যে আমার ধরেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো আমাদের, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো ট্রাস্টি। তো ট্রাস্টি হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো এখানে কাজটা কি, ট্রাস্টি কি দিচ্ছে? ট্রাস্টি দিচ্ছে হলো আমার ইনভেস্টরদেরকে গ্যারান্টি দিচ্ছে
কোনো কারণে যদি ফান্ড ম্যানেজার অথবা কোনো কারণে যদি ফান্ডে কোনো সমস্যা হয়, ট্রাস্টি তার সে ব্যবস্থা নিবে। আমি সহজ করে যদি বলি যে ইনভেস্টরদের প্রোটেকশন দিচ্ছে হলো ট্রাস্টি, ইনভেস্টরদের প্রোটেকশন দিচ্ছে ট্রাস্টি। তো এখানে হলো ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি হিসেবে কাজ করতেছে। কাস্টমার হলো বেনিফিশিয়ারি, ইনভেস্টর হলো বেনিফিশিয়ারি, আর আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো ট্রাস্টি। সো ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আমি আমি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা বলছি, বাট এটা ব্যাংক হইতে পারে, যে কোনো ব্যাংক আমার ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে। বেইলর এবং বেইলি, আমার লকার সার্ভিস আমি যখন নিচ্ছি তখন আমি বলতেছি কাস্টমার হলো বেইলর আর ব্যাংক হলো বেইলি। এখানে একটা টেকনিক মনে রাখার আবার আছে যে, ঠিক আছে, লকারটা কার, লকারের জিনিসগুলা কার, আমার, তাই না? আমি ব্যক্তি, আমার, আমি হলাম বেইলর। তো এখানে কি ধরেন এই যে বেইলর লাস্টের সেকেন্ড লাস্ট শব্দটা ও, তাই না? তো ও হইলো ওনার, ও হইলো ওনার। তো এই টাইপের শব্দে ধরেন মর্টগেজর, মর্টগেজি পরে আসতেছে এই টার্মগুলা। তো এই টার্মগুলার ক্ষেত্রে যখনই ও থাকবে, সেকেন্ড লাস্ট ওয়ার্ডটা ও থাকবে, ও সে হবে মালিক। তো লকারের ভিতরের জিনিসপত্রের মালিক কে? কাস্টমার, সে হলো বেইলর। এবং ব্যাংক কি? ব্যাংক হলো বেইলি। লিজর, এখানেও সেকেন্ড লাস্ট শব্দটা ও। তো লিজর মানে হলো ওনার। তো লিজর হলো ওই অ্যাসেটের মালিক, যে লিজ অ্যাসেটের মালিক, লিজড যে অ্যাসেট, লিজড অ্যাসেটের মালিক হলো লিজর, লিজি হলো তার ইউজার। ঠিক আছে? তো আমি ধরেন গাড়ি, কার একটা লিজ দিলাম। সো কার যে গাড়ির লিজ দেয় কে? অবশ্য ব্যক্তি দেয় না, এটা ব্যাংক দেয়, লিজিং কোম্পানি গুলা দেয়। তো লিজিং কোম্পানি যখন কার লিজ দেয়, গাড়িটা কার নামে থাকে? লিজিং কোম্পানি নামে থাকে। এখানে লিজর হলো ওই ব্যাংক অথবা লিজিং কোম্পানি, আর যে ইউজ করতেছে সে হলো লিজর, লিজি। মর্টগেজর সেম, আমি ফ্ল্যাটের লোন নিছি, ঠিক আছে, ফ্ল্যাটের লোন নিছি। তো ফ্ল্যাটের লোন নিছি, মর্টগেজর কে? আমি, আমার লোন, আমার ফ্ল্যাট, আমি লোন নিছি আমার ফ্ল্যাট। তো ফ্ল্যাটের মালিক আমি, আমি হলাম মর্টগেজর, আর মর্টগেজ হলো ব্যাংক, ব্যাংক আমাকে লোন দিছে। এটা হাউস লোনের ক্ষেত্রে হয়। সো সহজ একটা টেকনিক। সো আপনি একটা টেকনিক জানলেই আপনি আসলে সবগুলো মনে রাখতে পারবেন। কে মালিক? আমি কে মালিক। স্ট্যাটুটরি অব্লিগেশন টু অনার চেক, এটা এটা আমার জেনারেল রিলেশনশিপের ভিতরে পড়ে। ব্যাংক বাধ্য, আমি যদি চেক দেই, আমার বন্ধুকে যদি চেক দেই, চেক, ওই চেক যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকে, আমার সিগনেচার যদি ঠিক থাকে, ব্যাংক বাধ্য ওই চেক অনার করতে। এবার আসি স্পেশাল রিলেশনশিপ অফ বিটুইন ব্যাংকার এন্ড কাস্টমার। স্পেশাল রিলেশনশিপের ভিতরে আমি তো জেনারেল রিলেশনশিপ পড়ছি, এখন স্পেশাল রিলেশনশিপে আসছি। স্পেশাল রিলেশনশিপ তিনটা, একটা হলো সিক্রেসি অফ দ্য কাস্টমার অ্যাকাউন্ট। আমার কাস্টমার অ্যাকাউন্টের সিক্রেসি মেনটেন করার দায়িত্ব ব্যাংকের। কারণ হলো ব্যাংক চাইলে এটাগুলো ডিসক্লোজ করতে পারবে না। আপনি দেখবেন যে ক্যাশের কাউন্টারে অনেকে যায়, অনেকে গিয়ে ধরেন কোনো একটা কোম্পানির কর্মচারী হইতে পারে বা রিলেটিভ হইতে পারে। তো চেক নিয়ে যায়, চেকে অ্যাকাউন্টে টাকা নাই, তো বলে যে কত টাকা শর্ট আছে। কাস্টমার কিন্তু, ব্যাংকার কিন্তু বলতে চায় না, ক্যাশের অফিসার কিন্তু বলতে চায় না কত টাকা শর্ট আছে। সে বলে যে আপনি অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন দেন, ওনাকে জিজ্ঞাসা করেন কত টাকা শর্ট আছে, বা উনি উনি যেভাবে ইনস্ট্রাকশন দিবে ওইভাবে হবে। এটা কেন করে, কেন কেন ব্যালেন্স বলতে চায় না? কারণ এটা কাস্টমার সিক্রেসি মেনটেন করার জন্য। রাইট টু দ্য ক্লেম ইনসিডেন্ট চার্জ এন্ড ইন্টারেস্ট, ব্যাংকের রাইট আছে আমার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নেওয়ার, আমার এটিএম কার্ডের এনুয়াল ফি নেওয়ার, এই ফি গুলো নেওয়ার ব্যাংকের রাইট আছে। ব্যাংকার্স লিয়েন, ব্যাংকার্স লিয়েন বলতেছে আপনার আপনার একটা লোন আছে, কোন একটা ব্যক্তির লোন আছে, আবার সেভিংস অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে। লোন যদি ডিফল্টার হন, আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে সে টাকা নিয়ে যাওয়ার রাইট আছে। এটাকে বলা হয় ব্যাংকার্স লিয়েন, এটাকে বলা হয় ব্যাংকার্স লিয়েন। এটা আবার থার্ড পার্টি হইতে পারে। আমার এক্স এর কাছে লোন আছে ওয়াই এর, আদালত রায় দিল যে এক্স, যে আদালত রায় দিল যে ব্যাংকের ইনস্ট্রাকশন দিল যে আমার, তুমি ব্যাংক ওয়াই কে লোন দাও, তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দাও। আদালত অনেক সময় এক্স এবং ওয়াই এর জন্য, এক্স হইলো, এক্স লোন নিচ্ছে ওয়াই এর কাছ থেকে, সো লোন পে করতেছে না, এক্স হলো ডিফল্টার। আদালত, ওয়াই আদালতের কাছে গেল, আদালত ব্যাংকের রায় দিতে পারে তুমি কি করো, ব্যাংকের ইনস্ট্রাকশন দিতে পারে তুমি কি করো, তুমি ওয়াই কে টাকাটা পে করো, তোমার অ্যাকাউন্টে এক্স এর নামে যে অ্যাকাউন্টটা আছে, এক্স এর নামে যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে এটা তুমি ওয়াই কে পে করো। আদালত ইনস্ট্রাকশন দিতে পারে, এটাকে ব্যাংকার্স লিয়েন বলা হয়, ব্যাংকার্স লিয়েন বলা হয়। এটা আদালত রায় ছাড়া ইয়া করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না সেভিংস থেকে ডেবিট করে, যেহেতু লোন দিচ্ছে না। আবার বলেন। ব্যাংকার্স নিয়ে না, যদি লোন থাকে, সেভিংস অ্যাকাউন্ট ডেবিট করে তার লোনটা অ্যাডজাস্ট করতে পারবো না। একটা সময় পরে গিয়ে পারবেন,
ওইটাই ব্যাংকার্স ক্লিয়ারেন্স। যে পারবো যে সেভিংস অ্যাকাউন্ট থেকে লোন অ্যাডজাস্ট করা যে রাইটটা ব্যাংকের, এটাই হলো ব্যাংকার্স ক্লিয়ারেন্স। কিন্তু এটা তো শুরুতে হয় না, আপনি 2টা ইনস্টলমেন্ট দেন নাই, 3টা ইনস্টলমেন্ট দেন নাই, সাথে সাথে পারা যায় না। একটা সময় পরে গিয়ে লিগেল প্রসিডিউর ফলো করে আমি আমি তার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারি। এখানে একটা লিগেল প্রসিডিউর আছে। লাগবেই। হ্যাঁ, এটা আদালতের রায় লাগবে, আপনি নিজে নিজে তো ক্রিয়েট করতে পারবেন না। আপনি তো ধরেন ব্যাংকে একটা সেভিংস একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, তো সেভিংস অ্যাকাউন্টে তো কিছু আইন আছে, ব্যাংক যদি চাইলেই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যেতে পারতো লোনে। না, ওইটা অ্যালাউ করে না, ওইটা আমার আমার রায় লাগবে। ইনফর্ম ক্রেডিট ডিসিশন স্টেপ। আমার ইনফর্ম ক্রেডিট এই টার্মটা আসলে ইনফর্ম ক্রেডিটের মূল কথাটা হইলো যে আমার ইনফর্ম, আচ্ছা এই এই কোশ্চেনে কারো কোনো সন্দেহ আছে? আর কোনো কোশ্চেন? না। সো ইনফর্ম ক্রেডিটের মূল কথাটা হইলো আমি কাউকে লোন দিব, আমি কাউকে লোন দিব, লোনটা আমি বুঝে শুনে দিব, দেখে শুনে দিব, তার রিপেমেন্ট করার ক্যাপাবিলিটি আছে কিনা, এটা হলো মূল কথা, হলো ইনফর্ম ক্রেডিট ডিসিশন। তো এই কোশ্চেনের সাথে আরো কিছু কোশ্চেনের মিল আছে, সিমিলার টু কোয়ালিটি অফ গুড বোরোয়ার। যে ভালো বোরোয়ারের মিল আছে, আমি ইনফর্ম ক্রেডিট ডিসিশনের সাথে আমার কোয়ালিটি অফ গুড বোরোয়ারের মিল আছে, সিলেক্টিং গুড বোরোয়ারের মিল আছে, যে কোন কোন প্রসেস ফলো করে আমি গুড বোরোয়ার সিলেক্ট করি, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং এর মিল আছে। তো এই সবগুলোর মূল কথাই হলো কি, আমি লোন দিব, লোন দেওয়ার আগে আমি তাকে যাচাই করবো তার লোন রিপেমেন্ট করার ক্যাপাবিলিটি আছে কিনা। তো চলুন শুরু করা যাক। ইনফর্ম ক্রেডিট ডিসিশনের স্টেপ গুলো কি কি? ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট, আমি যাকে লোন দিব তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা এটা অ্যাসেস করবো। কোনো ব্যক্তি হলে তার স্যালারি স্টেটমেন্ট নিব, কোনো কোম্পানি হলে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিব। 2 নম্বর হলো ক্রেডিট হিস্ট্রি, আমি সিআইবি দেখবো তার। আর আরেকটা জিনিস দেখবো, ক্রেডিট হিস্ট্রি দেখার জন্য তার সিআইবি দেখবো, আর তার সাথে যদি আমার পূর্বে কোনো লোন থাকে ওই লোনের রিপেমেন্ট ট্রেন্ড কিরকম ছিল তার, ওইটাও দেখবো। 3 নম্বর হলো পারপাস অফ ক্রেডিট, সে কি কেন লোনটা নিচ্ছে ওইটা অবশ্যই দেখবো আমি। কোলাটারাল ইভালুয়েশন, আমার সেই কোলাটারাল রাখতেছি কিনা আমার ওইটার ইভালুয়েশন করব, এবং লিগ্যাল স্ট্যাটাস জাজ করার চেষ্টা করব। আমার কোলাটারাল দিলেই হবে না, এটা আমি আবার বেটিং করব। আমরা সবাই জানি আমি আইডিএফসি ক্রেডিটে ছিলাম, তো আমি জানি আমরা বেটিং করতাম, বেটিং করে ওটার লিগ্যাল স্ট্যাটাস বোঝার চেষ্টা করতাম, তারপর লোন দিতাম। শুধু লিগ্যাল স্ট্যাটাস না, তার নামে থাকলো, বাট আমি তাকে 100 টাকা লোন দিচ্ছি, তার কোলাটারের ভ্যালু হলো 40 টাকা, বাট সে আমাকে ওইটার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন দেখায় আর 200 টাকা দেখাইলো, ওইটা হবে না। আমি আবার সেপারেট থার্ড পার্টি দিয়ে ভ্যালুয়েশন করতেও পারি, ঠিক আছে। করে আমি দেখবো আমি যে 100 টাকা লোন দিচ্ছি এটা তার কোলাটারাল ভ্যালুকে কভার করে কিনা। রিস্ক অ্যানালাইসিস করবো, বড়ুয়ার ব্যাকগ্রাউন্ড দেখবো, তার আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ধরেন একটা একটা ছিল না যে ব্যাংকে, যে সোনালী ব্যাংক থেকে নাকি জনতা ব্যাংক থেকে অনেকে অনেকে অনেক ব্যবসায়ী টাকা নিয়ে গেছে, যে যেগুলো আসলে যে ব্যবসায়ীগুলোর আসলে ট্র্যাক রেকর্ড ভালো ছিল না। অনেকে পেপারে আসছে যে অনেকে বাসের কন্ট্রাক্টর ছিল, সে বড় ব্যবসায়ী হয়েছে, তারপর তাকে সে হাজার হাজার কোটি টাকা ব্যাংক দিয়ে দিছে। তো আমাকে সে তো ছিল একজন কন্ট্রাক্টর, তাই না? তার তো আসলে তার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, তার ব্রেনের যে ক্যাপাবিলিটি, তার নাও থাকতে পারে। তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বিজনেস ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, আসলে সে থেকে উঠে আসছে। তো সবসময় যে হয় তা না, আমার খারাপ জায়গা থেকে উঠে এসেও সে ভালো ব্যবসায়ী হইতে পারে। তারপরেও ব্যাংকের কনসিডারেশনে থাকা লাগবে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা কি। তোমার ইকোনমিক সিনারিও দেখা লাগবে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড দেখা লাগবে। আমার টার্ম এন্ড কন্ডিশন, আমি আমি তাকে তার ইন্টারেস্ট রেট কি চার্জ করতেছি, রিপেমেন্ট প্ল্যান গুলা কি কি, আমার অ্যাসোসিয়েট পেনাল্টি গুলা কি কি, সে যদি রেগুলার রিপেমেন্ট না করে এগুলো আমার সেট করা লাগবে। রেগুলেটরি কমপ্লায়েন্স, আমি আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করে লোন দিচ্ছি কিনা। ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি লোন দেওয়ার আগে সে আমাকে সবকিছু দিতে রাজি আছে, একবার যদি সে লোন নিয়ে নেয় তখন কিন্তু সে আমাকে কোনো ডকুমেন্ট দিবে না। সমস্যাটা হয় ওই জায়গায়ও না, সমস্যাটা হয় যখন সে ডিফল্ট হয়, তখন যখন আমি আদালতে যাই মামলা করি, তখন আদালত কিন্তু অনেক ডকুমেন্ট চায়, ঠিক আছে, তোমাকে এগেনস্ট তোমার পক্ষে আমি রায় দিব, তোমার প্রপার ডকুমেন্ট আছে কিনা তার সম্পত্তি প্রুফ করার জন্য। হ্যাঁ, সো এটা একটা জিনিস। সো ডকুমেন্টেশন একটা পয়েন্ট। তো এই জিনিসগুলো আমার ইনফর্ম ক্রেডিট ডিসিশনের স্টেপ, এই স্টেপ গুলো ফলো করে আমি ক্রেডিট ডিসিশন নিলেই আমার ভালো ডিসিশন হয়। সেন্ট্রালাইজ ভার্স ব্রাঞ্চ বেসড ক্রেডিট মডেল, খুব সিম্পল একটা পড়া। কোন কোন ব্যাংকে দেখবেন সেন্ট্রালাইজ ক্রেডিট মডেল, সব প্রপোজাল হেড অফিসে যায়, হেড অফিসার থেকে অ্যাপ্রুভাল হয়। আর অনেক ব্যাংক আছে ব্রাঞ্চে অ্যাপ্রুভাল দেয়, অথবা দুইটার মিক্সও হইতে পারে, যে ব্রাঞ্চে একটা লেভেল পর্যন্ত একটা অ্যামাউন্ট পর্যন্ত ব্রাঞ্চ অ্যাপ্রুভাল দিতে পারে, এর বেশি অ্যামাউন্ট হলে হেড অফিসে যায়, তার চেয়ে বেশি হলে বোর্ডে যায়। তো আমরা এখানে দুইটা জিনিস শিখবো, একটা হলো সেন্ট্রালাইজ ক্রেডিট মডেল, আর একটা হলো ব্রাঞ্চ বেসড ক্রেডিট মডেল। সেন্ট্রালাইজ ক্রেডিট মডেল ডেফিনেশন কি, যে আমার আমার ডিসিশন মেড হয়, ডিসিশন আমি লোন দিব কিনা না দিব এটা হেড অফিসে ডিসিশনটা হয়, সব প্রপোজাল হেড অফিসে চলে যায়, আর এটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ ডিসিশন নিয়ে থাকে। ডিসিশন মেকিং অথরিটি, এটা অবশ্য ডেফিনেশনে বলে আসছে, এটা হলো ক্রেডিট কমিটি নিয়ে থাকে, এটা হলো ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে থাকে। আমার ইফিসিয়েন্সি, এটা হাইলি ইফিসিয়েন্সি মেনটেন করা হয়, আর এটা হলো একটা স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ মেনটেন করা হয়।
রিস্ক ম্যানেজমেন্ট এটা হলো ইউনিফর্ম পলিসি, আমার রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটা ইউনিফর্ম পলিসি ফলো করে থাকি। আর লেস ইউনিফর্ম, এক এক ব্রাঞ্চ ম্যানেজার এক একভাবে এই ডিসিশন নিয়ে থাকে। ফ্লেক্সিবিলিটি এটা লিমিটেড, আমি স্ট্রাকচার ওয়াইতে আমি লোন দিয়ে থাকি, আমি যে পলিসি নিচ্ছি পলিসি স্ট্রিক্টলি ফলো করি। বাট এটা হলো গ্রেটার অ্যাডাপ্টেবল, আমার ব্রাঞ্চ ম্যানেজারের উপর ডিপেন্ড করে সে লোন দিবে কিনা না দিবে। কোয়ালিটি অফ গুড বোরোর একটু আগে আমি বলছিলাম, কোয়ালিটি অফ গুড বোরোর ইনফর্ম ক্রেডিট ডিসিশনের স্টেপগুলো পাই সেম। আমি গুড ক্রেডিট হিস্ট্রি দেখি, সিআইবি দেখি, এটাও ছিল ওইখানে। আমার স্টেবল ইনকাম দেখি, তার স্টেবল ইনকাম আছে কিনা, লট ডেট টু ইনকাম রেশিও দেখি, ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল দেখি আমি যদি ব্যবসায়ী হয়ে থাকে, কোলাটারাল গ্যারান্টি গুলা দেখি, কোলাটারাল দেখি, রেসপন্সিবল ফাইন্যান্সিয়াল বিহেভিয়ারটা দেখি, ক্লিয়ার পারপাসটা দেখি, তার পারপাসটা দেখি, সবগুলো ওইখানে ছিল। দুই একটা হয়তো ছিল না, বাট ম্যাক্সিমাম গুলা ছিল। এই কারণে আমি আর ডিটেল যাচ্ছি না, এরপর আমরা অলরেডি পড়ে আসছি। রোল অফ এসএমই ফাইন্যান্স ইন বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আসলে কোনো বিকল্পই নাই, আমার এসএমই তে অবশ্যই ডেভেলপ করা লাগবে। বিশ্বে যে দেশগুলো অনেক ডেভেলপ করছে, আসলে বড় বড় ব্যবসায়ী উঠে আসে এসএমই থেকে উঠে আসে। তো আমি যদি এসএমই কে প্রমোট না করি, অলরেডি যে বড় বড় ব্যবসায়ী আছে ওরাই পুরো ব্যবসা মার্কেট ক্যাপচার করবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, একজন ব্যবসায়ী সব ক্ষেত্রে ইফিসিয়েন্ট হইতে পারে না, ঠিক আছে? যেমন একটা মার্কেটে একটা প্রচলিত, এটা আমার কথা না, মার্কেটে একটা প্রচলিত প্রাণ সবই বিক্রি করে। তো প্রাণ যেহেতু সবই বিক্রি করে, তো আসলে প্রাণের, তো আসলে একটা মানুষের তো সব সাইডে এক্সপার্টিস থাকা পসিবল না, কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, একটা ব্যবসায়ী একটা কোম্পানিরও সব সাইডে এক্সপার্টিস থাকা পসিবল না। সো এই কারণে আমার কি দরকার, আমার ডাইভার্সিফিকেশন দরকার। এক একজনে এক এক ব্যবসায়ী এক একটা ফোকাস করবে। এখন এসএমই যদি ডেভেলপ না হয়, বড় বড় ব্যবসায়ী ধরেন কোনো ইকোনমিতে 10টা 20টা আছে, তো সেই তো পুরো মার্কেট ক্যাপচার করবে। এসএমই যদি ডেভেলপ হয়, এখান থেকে আস্তে 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 তার এক্সপার্টিস গ্রো করবে, সে আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে সে একটা সেক্টরে বেশি ভালো সার্ভিস দিতে পারবে। এটা একটা পয়েন্ট। এর বাইরেও অনেক পয়েন্ট আছে, আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে আমার ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসএমই গ্রেটার একটা রোল প্লে করে থাকে। তো এসএমই ফাইন্যান্সের ডেফিনেশন কি? এসএমই ফাইন্যান্স হলো ওই ফাইন্যান্স যেটা স্মল অ্যামাউন্টে হয়ে থাকে এবং এসএমই কে প্রমোট করার জন্য দেওয়া হয়। ইকোনমিক ইম্প্যাক্ট গুলা কি? এটা জব ক্রিয়েশনে হেল্প করে, প্রপার্টি ডিডাকশনে হেল্প করে, ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপে হেল্প করে। এগুলো আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে। ইনক্লুসিভ ডেভেলপমেন্টে হেল্প করে। ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মূল কথা হলো আমি সবাই সমানভাবে ডেভেলপ হবে, আমার সবার এম্পাওয়ারমেন্ট অফ উমেন, এন্টারপ্রেনারশিপ, প্রমোট রিজনাল ডেভেলপমেন্ট, ইকুয়াল ডেভেলপমেন্ট আর কি। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হলো ইকুয়াল ডেভেলপমেন্ট। আমার যদি এসএমই প্রমোট না হয়, তাহলে আমার আমার ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, যে বড় বড় আমার মাল্টিনেশনাল কোম্পানিগুলো অথবা কর্পোরেট গ্রুপগুলো আরো বড় হইতে থাকবে, ইকুয়াল ডেভেলপমেন্ট এনশিওর হবে না, ইকুয়াল ডেভেলপমেন্ট এনশিওর হবে না। ইম্পর্টেন্স অফ আমার এখানে এই যে আমি এখানে কটেজ, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, হ্যাঁ, আমার ইম্পর্টেন্স অফ কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমার ইম্পর্টেন্সটা আমি এখানে এখানে আলোচনা করতে বলছি। তো আমার এখানে যে ইকোনমিক ইম্প্যাক্ট, আমার এসএমইর যে ইম্পর্টেন্স, আমার এসএমইর যে ইম্পর্টেন্স, আমার এখানে সেম ইম্পর্টেন্সই হবে। আমার এমপ্লয়মেন্ট জেনারেশনে হেল্প করবে, পভার্টি এলিভেশনে হেল্প করবে, এন্টারপ্রেনার করবে, লোকাল এন্টারপ্রেনারশিপ প্রমোশনে হেল্প করবে, লোকাল ইকোনমিক ডেভেলপমেন্টে হেল্প করবে, সেম ইম্পর্টেন্স। আমার ইনক্লুসিভ গ্রোথে হেল্প করবে, ইকোনমিক ডাইভার্সিফিকেশনে হেল্প করে, ইনোভেশন এন্ড গ্রাসরুট, ইনোভেশন এট গ্রাসরুট মানে আমার রুট লেভেলে ইনোভেশনে হেল্প করবে। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার এসএমইর জন্য। মানে এসএমই এই কারণে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলোর কারণে এসএমই গুরুত্বপূর্ণ। তো খুব সহজ পড়া, না বোঝার কোনো কারণ নাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। মিটিগেটিং আনফেয়ার কনভার্সন অফ লোন ইন এসএমই লোন। আমাদের বাংলাদেশে আসলে অনেক কিছুই হয়েছে, আমরা জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই হয়েছে। আমরা রিপোর্টিং অনেক সময় কি করি, আমি আমার আমার কর্পোরেট লোন গুলাকে আমি এসএমই তে রিপোর্ট করি। কেন করি? আমার বাংলাদেশ ব্যাংকের কিছু সুবিধা নেওয়ার জন্য, প্রভিশনিং সুবিধা বা কিছু সুবিধা নেওয়ার জন্য আমি কি করতেছি, আমার কর্পোরেট লোন গুলো এসএমই তে রিপোর্ট করতেছি। তো এটা ফাইন্যান্সিয়াল একুরেসিতে আমার চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। সো এটা এটা কি কি স্ট্র্যাটেজি ফলো করে আমার সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এগুলো প্রিভেন্ট করতে পারবে? রেগুলার অডিট করতে হবে বাংলাদেশ ব্যাংকের, স্ট্রিকার রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আমার এখন যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে ওইটাকে আরো স্ট্রং করা লাগবে। ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, আমার ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, আমার তো বাংলাদেশের ব্যাংকের কিন্তু আমি রেগুলার রিপোর্ট করে থাকি আমার এসএমই তে লোন কত, কর্পোরেট লোন কত। সো আমার কমিউনিকেশনটা ট্রান্সপারেন্ট করা লাগবে।
পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স, আমি যদি নন কমপ্লাইন্ট হই, আমি যদি ভুল রিপোর্ট করে থাকি, তাহলে আমাকে পেনাল্টি দেওয়ার ব্যবস্থা থাকা লাগবে। তাহলে কি হবে, এই সমস্যাটা সমাধান হবে। ট্রেনিং ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস, অনেক সময় আমরা কি করি, আমরা নলেজের শর্টেজের কারণে আমরা কি করতেছি, কর্পোরেট লোনকে এসএমইতে রিপোর্ট করতেছি। ওইটা মিটিগেট করার জন্য আমার ট্রেনিং দরকার, অ্যাওয়ারনেস দরকার। এবার একটা ডিফারেন্ট পরে যাচ্ছি, এটা 93 আসছিল, প্রভিশনিং। আমরা জানি সব আমরা প্রভিশন রাখি, তাই না? আমি একবারে পক্ষে না। আমি যখন ভালো কাস্টমারকে লোন দিব, রেগুলার রিপেমেন্ট হবে, প্রভিশন রাখার দরকার কি? প্রভিশন নেভার সলিউশন ফর এনপিএল। আমি আমার প্রফিট থেকে সরাই আমি টাকা রাখতেছি এনপিএল এর জন্য, এটা কিন্তু সলিউশন হইতে পারে না। হ্যাঁ, এটা একটা সলিউশন। আমার যখন আমি বিপদে পড়ে যাই, আমার কোনো ওয়ে থাকে না, তখন আমি প্রভিশন রাখবো। বাট আমি লোন দেওয়ার সময় অবশ্যই আমি স্ট্রং হব, আমি দেখে শুনে লোন দিব। আচ্ছা, তারপর আমি দেখি যে আমার ক্রেডিট রিস্ক মিটিগেট করার জন্য আমার প্রভিশনিং এর রুলটা কি কি, ডেফিনেশনটা কি? স্পেসিফিক প্রভিশন ইজ এ রিজার্ভ সেট অ্যাসাইড টু কভার পটেনশিয়াল লস। প্রভিশনের ডেফিনেশনটা হলো, আমি কি করতেছি, আমার প্রফিট থেকে, আমার বিজনেস প্রফিট থেকে আমি একটা অ্যামাউন্ট সরায় রাখতেছি। কেন সরায় রাখতেছি? আমার ফিউচারে যদি কোনো ডিফল্ট হয় কোনো কাস্টমার, ওইটা কভার দেওয়ার জন্য। কি রোল প্লে করে? আমার রিস্ক মিটিগেশনে হেল্প করে। আমার হঠাৎ করে বড় একটা লস হয় না একটা ব্যাংকের, কারণ আগে থেকে আমি আস্তে 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 প্রভিশন বিল্ড আপ করছি। ওই কাস্টমার ডিফল্ট হইলেও আমার আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। রেগুলেটরি কমপ্লায়েন্স, এটা বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে তোমার প্রভিশন রাখাই লাগবে। হ্যাঁ, এসএস এর জন্য একরকম, হ্যাঁ, আমার আমার এসএস বিএলডিএফ, তাই না? এসএস বিএলডিএফ, সো এগুলোর জন্য আমার প্রভিশন রাখা লাগবে, এক একটার জন্য এক এক রকম। ফাইন্যান্সিয়াল রেসিলিয়েন্সের জন্য আমার প্রভিশন দরকার, স্টেক হোল্ডার কনফিডেন্সের জন্য প্রভিশন দরকার, প্রোয়েক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের জন্য প্রভিশন দরকার। আমি স্টেক হোল্ডার কনফিডেন্সের কথা বলি, আমি পেপারে যদি চলে আসে কোনো একটা ব্যাংকের প্রভিশন শর্টফল আছে, ওটা কিন্তু কাস্টমাররা নেগেটিভলি দেখে, শেয়ার হোল্ডাররা নেগেটিভলি দেখে। সাস্টেনেবল ব্যাংকিং এর জন্য আমার প্রভিশন দরকার। আমরা আরেকটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি, আমার সার্ভেইং অফ ব্রাঞ্চ এরিয়া। আমি ব্রাঞ্চ এরিয়া বিজনেস প্ল্যানিং এর জন্য কেন দরকার, কেন ইম্পর্টেন্ট? আমার প্রথম কথা হলো, আমার ডেফিনেশনটা কি? আমি ব্রাঞ্চ এরিয়া সার্ভে করার ডেফিনেশনটা কি? সার্ভেটা হলো, আমার ব্রাঞ্চ এরিয়া সার্ভের মূল কথা হলো যে কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ডেটা অ্যাবাউট দ্য লোকাল মার্কেট এন্ড পটেনশিয়াল কাস্টমার ইন ব্রাঞ্চ এরিয়া। আমি ওই আমার 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 বাংলাদেশে তো ধরুন প্রত্যেকটা ব্যাংকের কিন্তু অন এন এভারেজ 100 উপর ব্রাঞ্চ আছে। তো ওই ব্রাঞ্চ গুলো কিন্তু ঢাকার ভিতরে আছে, ঢাকার বাইরে আছে, ঢাকার ভিতরে আবার সব তো আবার গুলশান মতিঝিলে নাই, অন্য জায়গায় আছে। সো ওই এরিয়াকে অ্যানালাইসিস করা খুবই দরকার। কেন দরকার? আমার প্রফিটেবিলিটি এনশিওর করার জন্য, আমার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো আমি কি অ্যানালাইসিস করে থাকি এই ব্রাঞ্চ সার্ভেইং এ? আমরা ডেটা অ্যাবাউট দ্য লোকাল মার্কেট, আমরা লোকাল মার্কেট নিয়ে কথা বলি। ওইখানে আমরা লোকাল মার্কেট বলতে ওইখানে ইকোনমি কি রকম অবস্থা, আমার ওইখানের আমার ডেমোগ্রাফিক কি অবস্থা, মানুষের ট্রেন্ড কিরকম, বিহেভিয়ার গুলা কিরকম, এগুলো আমরা মার্কেট অ্যানালাইসিস করবো। পটেনশিয়াল কাস্টমার ইন ব্রাঞ্চ এরিয়া, আমি পটেনশিয়াল কাস্টমার গুলো অ্যানালাইসিস করবো। আমার কোন এরিয়াতে যদি সবাই প্রবাসী হয়, তখন আমি একরকম আমার স্ট্র্যাটেজি হবে। সবাই যদি বিজনেস করে, ধরেন এরা নারায়ণগঞ্জ যদি হয় বা নরসিংদী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি হয়, তখন আমি একভাবে চিন্তা ভাবনা করবো। এটা কেন গুরুত্বপূর্ণ? কেন ব্রাঞ্চ এরিয়া সার্ভে করা? মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, আমি মার্কেট বোঝার জন্য। আমি অলরেডি যেটা বলছি যে আমি নরসিংদী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একরকম আমি বুঝবো, একভাবে স্ট্র্যাটেজি নিব। আর আরেকটা যদি হয়, যদি একবার প্রত্যন্ত গ্রাম্য এলাকা হয় যেখানে প্রবাসী বেশি, একরকম স্ট্র্যাটেজি নিব। কাস্টমার সিগমেন্টেশন, আমি কাস্টমার সিগমেন্ট করে ওই অনুযায়ী প্রোডাক্ট অফার করতে পারি, রিস্ক অ্যাসেস করতে পারি, আমি ওই অনুযায়ী রিসোর্স অ্যালোকেশন করতে পারি, যে ওই এরিয়াতে আমি কিরকম রিসোর্স অ্যালোকেট করব, আমি এটা করতে পারি। আমার যদি একবারে রিমোট এরিয়াতে হয় যেখানে বিজনেসের প্রবাবিলিটি কম, ওইখানে কিন্তু আমি কি করবো না, আমি খুব এমপ্লয়ি খুব বেশি দিব না, আমার অফিসের ব্রাঞ্চটা খুব বড় করে ডেকোরেট করবো না, ছোট করে করবো। আর যদি এটা বিজনেস এরিয়া হয়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়, তখন আমি একটু বেশি খরচ করবো। তো এখন আসি যে আমি সার্ভে করলাম, সবই করলাম, এখন বিজনেস প্ল্যান দাঁড়া করানো লাগবে। কেন? সাস্টেনেবল ব্রাঞ্চ গ্রোথের জন্য একটা বিজনেস প্ল্যান দাঁড়া করানো লাগবে। ঠিক আছে, এটার অবজেক্টিভ গুলো কি কি? আমি শুধু মার্কেট অ্যানালাইসিস করতেছি, কাস্টমার সিগমেন্টেশন দেখতেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতেছি, মার্কেট স্ট্র্যাটেজি নিচ্ছি, কাস্টমার সার্ভিস এক্সেলেন্স বাড়াচ্ছি, রিস্ক ম্যানেজমেন্ট করতেছি, এমপ্লয়ি ডেভেলপমেন্ট করতেছি। তো এই প্ল্যান গুলো আমার করা লাগবে আমার সাস্টেনেবল ব্রাঞ্চ গ্রোথের জন্য। আমি মার্কেট অ্যানালাইসিস করব, কাস্টমার সিগমেন্টেশন করব, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করব, এই জিনিসগুলো করব। আমি গ্রাম এলাকায় আরেকটা ডিফারেন্ট পড়া, গ্রাম এলাকায় রুরাল ব্রাঞ্চ ওপেন করার ক্ষেত্রে আমি কি কি জিনিস দেখবো? ওইখানে মার্কেট ডিমান্ডটা দেখবো, আসলে মার্কেটে ব্যাংকের ডিমান্ড আছে কিনা, লোকাল ডেমোগ্রাফিটা দেখবো, ওইখানে ইনফ্রাস্ট্রাকচার দেখবো, রাস্তাঘাট আছে কিনা, কম্পিটিটর অ্যানালাইসিস করবো। ওইখানে আসলে অনেকগুলো ব্রাঞ্চ থাকলে, যদি অলরেডি 5টা ব্রাঞ্চ হয়ে যায়, আমি ওইখানে ব্রাঞ্চ করে আসলে অত বেনিফিট পাবো না, কারণ আসলে ওদের ইকোনমি তো ছোট, গ্রামের এলাকায় ইকোনমি খুব ছোট।
অলরেডি যেহেতু 5টা ব্রাঞ্চ আছে, আমি খুলে খুব বেশি সুবিধা করতে পারবো না। রেগুলেটরি কমপ্লায়েন্স, আমি আমি আসলে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্স আছে যে 60% ব্রাঞ্চ বাইরে থাকা লাগবে, ওরকম কি যেন একটা ইয়ে আছে, আমি এক্স্যাক্টলি 60% কিনা আমি জানি না। সো এটা কমপ্লায়েন্সের জন্য আমার রুরাল এরিয়াতে ব্রাঞ্চ খোলা লাগবে। শিফটিং এন্ড ট্রেনিং, স্টাফিং এন্ড ট্রেনিং, আমি আমি গ্রাম এলাকার মানুষের ট্রেন্ড একরকম, বিহেভিয়ার একরকম, ওই মানুষগুলোর সাথে মিশার জন্য আমার স্টাফদেরকে ট্রেন আপ করা লাগবে, টেকনোলজি এবং কানেক্টিভিটি বাড়ানো লাগবে। এই জিনিসগুলো আমার 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 গ্রাম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ব্রাঞ্চ ওপেন করার ক্ষেত্রে আমাকে কনসিডার করা লাগবে। গ্রিন ব্যাংকিং এবং এটা ইম্পর্টেন্স ইন বাংলাদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, তাই না? ছোট্ট একটা দেশ। এই ছোট্ট ছোট্ট দেশে 17 কোটি মানুষ বাস করতেছে। তো এই 17 কোটি মানুষকে যদি সুস্থ রাখতে চাই, আমার গ্রিন ব্যাংকিং এর বিকল্প নাই। আমি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি, ইচ্ছা মতো টক্সিক জিনিস নদীতে ফালাই, অলরেডি তো বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আমাদের ধরেন এয়ার পলিউশনের কথা বলেন, ওয়াটার পলিউশনের কথা বলেন, হ্যাঁ। সো আমার সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কেন নষ্ট হয়েছে? গ্রিন ব্যাংকিং আমরা ফলো করি নাই। ব্যাংকগুলো ইচ্ছা মতো লোন দিচ্ছে, কিন্তু এই লোন নিয়ে ওই ব্যবসায়ী আসলে কি কাজ করতেছে, পরিবেশের ক্ষতি করতেছে কিনা এটা দেখতেছি না। তো এটা ডেফিনেশনটা কি, যে আমার আমার ব্যাংক যখন লোন দিবে, গ্রিন ব্যাংকিং এর মূল কথা হলো, আমি ব্যাংক যখন লোন দিবে তখন তার এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল কনসিডারেশন মাথায় রেখে আমাকে লোন দেওয়া লাগবে। আমি যাকে লোন দিচ্ছি সে আমার এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে কিনা, সোশ্যাল কোনো সোসাইটিতে কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করতেছে কিনা, ওইটা মাথায় রেখে ওইটাকে কনসিডারেশন করে আমি লোন দিতে হবে। সে যদি ক্রিয়েট করে আমি লোন দিব না, আর যদি ক্রিয়েট করে লোন দিব, সরি, ক্রিয়েট যদি করে লোন দিব না, আর ক্রিয়েট না করলে লোন দিব। আমার গ্লোবাল ওয়ার্মিং এর পার্সপেক্টিভে এটা কেন খুব জরুরি, এটা পরীক্ষা আসতে পারে, আপনি এটা মনে রাখতে হবে। ক্লাইমেট ভালনারেবিলিটির কারণে আমার ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যারা, আমার অনেক ফ্রেন্ড কানাডা থাকে, ওরা কিন্তু বলে যে আসলে কানাডার মতো দেশে, যেখানে আমার সারা মানে প্রচুর বরফ পড়তো এবং প্রচুর শীত থাকতো, এখন শীতটা হয়, এখনো বরফ পড়ে, বাট ওই লেভেলে না, অথবা পড়াটা শুরু শুরু হয় একটু দেরিতে। বাংলাদেশেও চিন্তা করেন আপনি, বাংলাদেশেও কিন্তু নদীর সমুদ্রের পানির উচ্চতা বাড়তেছে। কিন্তু আমার তো খুব ভয়ই লাগে, ধরেন সমুদ্রের যদি উচ্চতা বাড়ে, কক্সবাজার বা এই যে উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু ডুবে যাবে। খুলনা খুলনা ওই অঞ্চলগুলো ডুবে যাবে। তারপর আমার কাছে সবচেয়ে অবাক লাগে সেন্ট মার্টিন। আমার লাইফে আমি একবারই গেছিলাম সেন্ট মার্টিন, আমার আরো যাওয়ার ইচ্ছা ছিল, এখনো ইচ্ছা আছে, যদিও যাওয়া হয় নাই। আমার কাছে খুব, আমি 2 দিন ছিলাম, আমার কাছে খুব একটা একটা ডিফারেন্ট লাইফ মনে হয়েছে, আমি একটা ডিফারেন্ট দুনিয়াতে আসি মনে হয়েছে। চারদিকে পানি, একটা সমুদ্রের দ্বীপের ভিতরে আমি আসি। তো দেখেন, আমার কাছে আরেকটা জিনিস অবাক লাগছে, সেন্ট মার্টিনের মতো জায়গা, যদি এটা সমুদ্র চায় যে এটা মানে একবার মানে ভেনিশ করে ডুবাই দিবে, সমুদ্রের তো অনেক পাওয়ার, তাই না? সমুদ্রের অনেক পাওয়ার, কিন্তু বছরের পর বছর এই সমুদ্রের মাঝখানে এই দ্বীপটা টিকে আছে। সমুদ্র যদি চায় যে এটা তলায় দিবে, প্রচুর এটাকে মানে স্রোতে বাসায় নিয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, তাও আল্লাহ টিকে রাখছে। এটা আরেকটা কারণ আছে, আসলে শৈবাল, তো শৈবাল গুলো আসলে খুব দূর থেকে, অনেক দূর থেকে আস্তে 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 জমাট বেঁধে আইসা এখানে দ্বীপ হয়েছে। যদি হঠাৎ করে হইতো তাহলে হয়তো বেনিশ হয়ে যাইতো। তো এত বছর যদি বেনিশ হয় না, আল্লাহ হয়তো এটাকে বেনিশ করবে না। খুব সুন্দর একটা জায়গা। তো যেটা বলতেছিলাম যে আমার ক্লাইমেট ভালনারেবিলিটি, যে বাংলাদেশ, আমরা কিন্তু এই যে সি লেভেল বাড়তেছে, বন্যা হচ্ছে, হ্যাঁ। এবারের বন্যা তো আসলে খুবই ডিভাস্টেটিং ছিল। সাইক্লোন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদের গরম বাড়তেছে। এবছর অবশ্য গরমটা কম ছিল আমার কাছে কেন যেন মনে হয়েছে, বাট আমাদের কিন্তু মানে তাপমাত্রা কিন্তু বেশি। একটা জিনিস হয় দেখবেন, একটা সময় আমার মনে আছে স্পষ্ট, আজ থেকে 10 বছর আগেও নভেম্বরের শুরুতেই শীত পড়ে যেত, নভেম্বর ডিসেম্বরে প্রচন্ড শীত থাকতো। এখন আপনি খেয়াল করে দেখবেন যে ডিসেম্বরে শেষের দিকে শীতটা চলে আসে, একবার ডিসেম্বরের শেষে চলে যায় এবং জানুয়ারির মাঝামাঝি আবার বেনিশ হয়ে যায়। তো শীত বলতে আমার মাত্র 15 থেকে 20 দিন থাকে, অথবা 1 মাস থাকে। বাট আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, আমি যখন থেকে বুঝতে শিখছি, তখন দেখছি প্রতি বছর যে শৈত্যপ্রবাহ যেটা বলা হয়, এক্সট্রিম লেভেলের শীত যেটা বলা হয়, এটা 2 বা 3 বার আসতো এবং 1 সপ্তাহ করে থাকতো। বাট এখন কদাচিৎ একবার আসে, মাত্র 2-3 দিন থাকে, আর অনেক সময় আসেও না। এটা কেন হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হয়েছে। এনভায়রনমেন্টাল কনজারভেশন, যে আমার প্রমোট ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট লাইক রিনিউয়েবল এনার্জি, আমাকে আমাকে ওগুলোতে বেশি ফোকাস দেওয়া লাগবে। এখন আমরা তো আসলে খারাপ দেশ, আসলে সত্যি কথা। এক কথায় বলতে গেলে আমরা আসলে মানুষ হিসেবে, এজ এ মানুষ হিসেবে ভালো না, ব্যবসায়ীরাও ভালো না। বাংলাদেশে প্রচুর প্রজেক্ট আছে, প্রচুর ব্যাংক লোন দিছে আমার সোলার প্যানেলে, সোলার এনার্জিতে, ঠিক আছে। আপনি ধরেন গ্রিন সুকুক কিন্তু সোলারে গেছে, কিন্তু আই এম ডাউট যে আসলে গ্রিন সুকুক বন্ড দিয়ে যে পরিমাণ টাকা উত্তোলন করছে, 4,000 কোটি টাকা উত্তোলন করছে, ওই পরিমাণ টাকা প্রোডাকশনে গেছে যায় নাই। এই টাকা অনেকটা পাচার হয়ে গেছে দেশের বাইরে।
এরকম ওরিয়নের একটা আছে, ওরিয়নের আমি একটা ইন্ডাস্ট্রিতে গেছিলাম, এটা হলো খুলনাতে। তো ওদের একটা সোলার প্রজেক্ট আছে 100 মেগাওয়াটের। তো খুব সুন্দর, চাইলে কিন্তু সম্ভব। আমার যে পরিমাণ টাকা সোলারের জন্য নিচ্ছে ওই পরিমাণ যদি সোলারে ইউজ হইতো, তাহলে কিন্তু আমার কি হইতো, রিনিউয়েবল এনার্জিটা আমার আরো বেশি আমরা পাইতাম, আরো বেশি পাইতাম। আর গ্রিন ব্যাংকিং, এবং এটা ইম্পর্টেন্ট কেন দরকার, গ্রিন ব্যাংকিং কেন ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য দরকার আমার, রেসিলিয়েন্স বিল্ডিং এর জন্য দরকার আমার, আর আর কেন দরকার, গ্লোবাল রেসপন্সিবিলিটির জন্য দরকার। যে আমার কি, আমি তো পুরা গ্লোবাল, তো পুরা বিশ্ব হলো একটা দেশ নিয়ে না, অনেকগুলো দেশ নিয়ে। কোন দেশ যদি আমার কি আমার পরিবেশের ক্ষতি করে, অন্য প্রতিবেশী দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা একবারে ডিফারেন্ট একটা পড়ায় যাচ্ছি, আমরা গ্রিন ব্যাংকিং পড়ছি, গ্রিন ব্যাংকিং ইম্পর্টেন্স পড়ছি, আমি ডিটেলে পড়ছি। আমরা একটা ডিফারেন্ট পড়ায় চলে যাচ্ছি, সিন্ডিকেট ফাইন্যান্সিং এ চলে যাচ্ছি। প্রথম পর্ব সিন্ডিকেট ফাইন্যান্সের ডেফিনেশন, তারপর পর্ব এগুলোর কম্পোনেন্ট গুলা কি কি। সিন্ডিকেট ফাইন্যান্স হলে সিম্পলি আপনি মনে রাখেন, এটা হলো আমি যদি জয়েন্টলি অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জয়েন্টলি যদি কোনো প্রজেক্টে কোনো ভেঞ্চারে ইনভেস্ট করে থাকে, লোন দিয়ে থাকে, ওইটাকে আমি সিন্ডিকেট ফাইন্যান্স বলতেছি। এটার কম্পোনেন্ট গুলা কি কি, আমার 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 এটা এখানে কোঅর্ডিনেটিং ব্যাংক থাকে, একটা একটা কোঅর্ডিনেটিং ব্যাংক থাকে, অথবা মেইন ব্যাংক বলতে পারেন, অথবা কোঅর্ডিনেটিং ব্যাংক বলতে পারেন, ঠিক আছে, অথবা মেইন ব্যাংক বলতে পারেন। যে যে এটা কোঅর্ডিনেট করে থাকে, লিডিং দিয়ে থাকে, আপনি লিডিং ব্যাংক বলতে পারেন, ঠিক আছে, লিডিং ব্যাংক বলতে পারেন। সো যে লিড দিয়ে থাকে আমার এই সিন্ডিকেট ফাইন্যান্সিংটা, রিস্ক শেয়ারিং, আমার অনেকে মিলে যেত, ধরেন 6টা অথবা 7টা ব্যাংক মিলে, 7টা ব্যাংক মিলে যেত ফাইন্যান্স করে, এখানে রিস্ক শেয়ার হয়, একটা ব্যাংকের কাছে পুরো রিস্ক থাকে না। অ্যাপ্লিকেশন আমার এখানে কিন্তু, আমার এখানে অ্যাপ্লিকেশন শুরুতে কিন্তু আমার যে যে প্রজেক্টটা এস্টাবলিশ করবে, যাকে লোন দেবো সে অ্যাপ্লিকেশন করে, এখানে ইফিসিয়েন্সি এনশিওর হয়। সরি, অ্যাপ্লিকেশন হলো আমার কি, লার্জ স্কেল প্রজেক্ট অ্যাপ্লাই হয় আর কি, আইডিয়া ফর লার্জ স্কেল প্রজেক্ট, ওইটার অ্যাপ্লিকেশন। আমি ধরেন লার্জ স্কেল প্রজেক্ট, ধরেন অনেক সময় কি হয়, ধরেন কিছু কিছু বিজনেস আছে, কিছু কিছু প্রজেক্ট আছে স্মল স্কেলে শুরু করলে হয় না, ঠিক আছে, স্মল স্কেলে শুরু করলে হয় না, অনেক বড় ভাবে শুরু করলে হয়। সো যদি সবাই মিলে যদি লোন না দিত, তাহলে এগুলোর অ্যাপ্লিকেশনই আসতো না, এগুলো ইন্ট্রোডিউস হইতো না বাংলাদেশে। ইফিসিয়েন্সি, এত ইফিসিয়েন্সি হয়, সবাই যে মিলে যেত লোন দেয়। ডাইভার্সিফিকেশন হয়, রিস্কটা, এগ্রিমেন্ট থাকে সবার ভিতরে, রিপেমেন্টটাও স্মুথ হয়, যেহেতু সবাই মিলে চাপ দিতে পারে, সবাই মিলে মনিটর করে, এই কারণে কিন্তু রিপেমেন্টটা স্মুথ হয়। তো আজকে ক্লাসের আজকে এই চ্যাপ্টারের এইটাই লাস্ট 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 স্লাইড। আমরা এখানে শিখবো ইসলামিক ব্যাংকিং এর ইনভেস্টমেন্ট প্রসিডিউর। আমার ইসলামিক ব্যাংকিং এর ইনভেস্টমেন্ট প্রসিডিউর গুলা কি কি, কি কি প্রিন্সিপাল ফলো করে, কি কি প্রসিডিউর ফলো করে ইসলামিক ব্যাংক গুলা ইনভেস্ট করে থাকে, লোন দিয়ে থাকে, ঠিক আছে। ইসলামিক ব্যাংক তো লোন বলে না, আমরা ইনভেস্টমেন্ট বলি। আমি এক্সিম ব্যাংকে ছিলাম, এক্সিম ব্যাংক একটা সরিয়ে ব্যাংক, সো আমি এই কারণে টার্মগুলোর সাথে খুবই পরিচিত। সো প্রথম হলো বাই মুরাবাহা। আচ্ছা, আমার বাংলাদেশে পার্টনারশিপ মানে, ধরেন মুদারাবা মোডে যায় না বললেই চলে, মুদারাবা। তো মুদারাবা একটা পার্টনারশিপ মোড, পার্টনারশিপ মোড মানে হলো কোনো ব্যবসায় আমি আমি পার্টনার হিসেবে জয়েন করবো, ঠিক আছে, আমি 50% মালিক, আর যে ব্যবসা তার 50% মালিক, আমরা পার্টনারশিপ, এখানে লাভ লসের মালিক দুজনই হবে। তো মুদারাবা মোডে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একবারে গেছিল শুরুতে, একবারে তার জন্মের সময়। বাট আমাদের যেহেতু পার্টনাররা বিট্রে করে, পার্টনাররা কখনোই ব্যবসায় লাভ দেখায় না, শুধু লসই দেখায়, এই কারণে ব্যাংকগুলোকে লস বিয়ার করতে হয়। এই কারণে আসলে পার্টনারশিপে ব্যাংক ব্যবসা করে না, ইসলামী ব্যাংকগুলো পার্টনারশিপে ব্যবসা করেই না, ওরা বাই মোডে যায়। বাই মোডের ডেফিনিশন কি, বাই মোডের ডেফিনিশন হলো তোমার একটা মেশিন লাগবে 100 টাকার। তো আমি কি করবো, মেশিনটা তোমাকে আমি তোমার অ্যাকাউন্টে, নর্মাল ব্যাংকগুলো কি করে, কনভেনশনাল ব্যাংকগুলো তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়, তাই না, 100 টাকা দিয়ে দেয়, সেই মেশিন কিনে নেয়। বাট আমার ইসলামী ব্যাংকগুলো কি করে, 100 টাকা দিয়ে সেই মেশিন পারচেস করে, সে পারচেস করে মেশিনটা দেয়। কারণ 100 টাকার মেশিনটা হয়তো সে 110 টাকা রাখে। পেমেন্ট হয়তো এখন হয় অথবা পরে হয়, ইনস্টলমেন্টে হয় অথবা ডেফার্ড পেমেন্ট হয়। তো এটাকে আমি বলতেছি যে আমার সরিয়ে মোড, বাই মোড, যে আমি জিনিসটা তোমার অ্যাকাউন্টে টাকা দিব না, তোমাকে আমি জিনিসটা কিনে দেবো, এটা হলো বাই মোড। তো বাই মুরাবাহা কোনটা, যে যে আমার ব্যাংক এটা বাই করে, ব্যাংক বাই দা আইটেম, আইটেমটা বাই করে, এটা মেশিন হতে পারে, সেল দা টু দা কাস্টমার এট প্রফিট, প্রফিটে বাই করে, আমি 100 টাকা দিয়ে কিনলাম, আমি 110 টাকা প্রফিট করে 110 টাকায় আমি তোমার কাছে সেল করব, ঠিক আছে। সো প্রফিটে সেল করে এন্ড পেড ইন ইনস্টলমেন্ট, তুমি ধরো 110 টাকা তুমি 2 বছরের ইনস্টলমেন্টে দিলা, 24টা ইনস্টলমেন্টে দিলা, এটা আমি বাই মুরাবাহা বলতেছি। কারো কোনো কোশ্চেন? আশা করি কোশ্চেন নাই। এবার আসি বাই মুয়াজ্জেল। বাই মুয়াজ্জেলও সেম, আমার আমি 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 মেশিনটা কিনে দিচ্ছি 100 টাকা দিয়ে। তো এটা ডিফারেন্স হলো, বাই মুরাবাহার ভিতরে বাই মুয়াজ্জেলের ডিফারেন্স হলো ডেফার্ড পেমেন্ট সেল হয়। সো এটা ডেফার্ড পেমেন্ট সেল যখন হবে, তখন হইলো আমার এটা হইলো বাই মুয়াজ্জেল হবে।
এটা হলো আমার ইনস্টলমেন্টের সেল, এটা হলো ইনস্টলমেন্টের সেল, এটা হলো ডেফার্ড পেমেন্ট সেল। বাই মডেল টিআর ট্রাস্ট রিসিপ্ট বলা হয় আর কি। আমার ইম্পোর্টের গুডের ক্ষেত্রে হয় এটা, ইম্পোর্ট এক্সপোর্ট। সামির ভাই, ওই বাই মর্যাদাটা কি একসাথে পেমেন্টটা হবে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, লামসাম পেমেন্ট মানে একসাথে পেমেন্ট হবে, একই এট এ টাইমে পেমেন্ট হবে। লামসাম মানে আমি 110 টাকা, সে 110 টাকা 2 বছর পরে একবারে দিয়ে দিবে আমাকে, এটা হলো বাই মজ্জা। আর এটা হলো ইনস্টলমেন্টে দিবে, এটা হলো ইনস্টলমেন্টে দিবে। ঠিক আছে। বাই মডেল ট্রাস্ট রিসিপ্ট হলো ইম্পোর্টেড গুডের ক্ষেত্রে হয়, এনেবলিং ইউজ বিফোর ফুল পেমেন্ট। আমার বাই মডেল ট্রাস্ট রিসিপ্ট ফর ইম্পোর্টেড গুড এনেবলিং ইউজ বিফোর ফুল পেমেন্ট। আমি আমি বাই মডেল, আমরা সবাই জানি যে মেশিনারিজ যখন ইম্পোর্ট হয় তখন কিন্তু এগুলো ইয়াতে থাকে, আমার ব্যাংকের কাস্টডিতে থাকে। আমি ইম্পোর্ট করছি, আমি এলসি ওপেন করছি, আমি তোমার জন্য ইম্পোর্ট করছি, যখন আমি তোমাকে জিনিসটা দিয়ে দিব তুমি তখন ফুল পেমেন্ট করবা। এটা হলো বাই মডেল ট্রাস্ট রিসিপ্ট। হায়ার পারচেজ আন্ডার শিরকাতন হলো ওনারশিপ অফ অ্যাসেট। ধরেন আমি একটা ফ্ল্যাটের লোন দিব, মর্টগেজ লোনের ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে কি করলাম, ফ্ল্যাটের ক্ষেত্রে আমি 70% লোন, 70% টাকা হলো ব্যাংক দিল, 30% টাকা হলো ফ্ল্যাটের মালিক দিল। হ্যাঁ, সো আমি এই 100% পুরো ফ্ল্যাটটা আমি তাকে ইউজ করার সুবিধা দিচ্ছি, সে আমাকে ইনস্টলমেন্টে পে করতেছে, যেখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, ইন্টারেস্ট অ্যামাউন্টও আছে, এবং এটা আমার ব্যাংকের নামে থাকে ফ্ল্যাটটা। তো এটাকে আমি বলতেছি হায়ার পারচেজ আন্ডার শিরকাতন মিল। এখানে আমি একটা জিনিস অ্যাড করি, লিজিং যে ব্যবসা, বাংলাদেশের যে লিজিং কোম্পানিগুলা, লিজিং যে ব্যবসা, লিজিংটা হলো পিওর শরিয়া। লিজিংটা হলো পিওর শরিয়া। কেন লিজিংটা পিওর শরিয়া? আপনি লিজিং এর ডেফিনিশন হলো কি, ওই অ্যাসেটের ওনারশিপ কিন্তু থাকে ব্যাংকের কাছে। আমি যদি গাড়ির লিজ দেই, গাড়ির ওনারশিপ আমার কাছে থাকে। আমি যদি ফ্ল্যাটের মর্টগেজ দেওয়া, মানে কি ওনারশিপটা ব্যাংকের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এটা কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য ফ্ল্যাটের মর্টগেজ যে লোনগুলা, মর্টগেজ লোনগুলো কিন্তু পিওর শরিয়া। যদি সে নিয়ত থাকে, তার টার্মস এন্ড কন্ডিশন যদি থাকে যে আমি ইসলামী শরিয়া ফলো করে তোমাকে মর্টগেজ লোন দিচ্ছি, তাহলে শরিয়া হবে। এখন যদি নিয়ত না থাকে, শুধু আমি ট্রেডিশনাল ব্যাংকের মতো টার্মস এন্ড কন্ডিশন থাকে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে। সো টার্মস এন্ড কন্ডিশন ওইভাবে যদি লেখা থাকে, তাহলে পিওর শরিয়া ফলো করা মানে এখানে কোনো সন্দেহ নাই আর। মুদারাবা পোস্ট ইম্পোর্ট বিল, আমার এটা হলো পার্টনারশিপ। মুদারাবা আমি বলছি, মুদারাবা মানে হলো পার্টনারশিপ, মুদারাবা মানে হলো পার্টনারশিপ। পোস্ট ইম্পোর্ট বিল, আমি কোনো কিছু ইম্পোর্ট করলাম, আমি পার্টনারশিপ বেসিসে যদি ইম্পোর্ট করি, ওইটা হলো এই কথাটা বলছে, এই মোডে আসবে। ঠিক আছে। এবং আমি প্রফিট শেয়ার করবো, লস হলে লস শেয়ার করবো। ফর এগেনস্ট এমটিডিআর, ফর দ্য এগেনস্ট এমডিআর হলো আমি যদি এফডিআর এর এগেনস্টে, আমি নর্মাল ভাষা হলো এফডিআর, আর শরিয়া ব্যাংকের ভাষাতে এমটিডিআর মানে হলো মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট। আমি নর্মালি বলতেছি এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, বা শরিয়া ব্যাংক ওইটাকে বলা হয় এমটিডিআর, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট। সো এখানে আমি এফডিআর এর এগেনস্টে যে আমরা এসওডি দেই না, এসওডি কি বলতেছে, এটা ফর এগেনস্ট এমটিডিআর, এটা হলো এসওডি লোনটাকে বলতেছে। তো এই জিনিসগুলো ফলো করে আমরা ইসলামী ব্যাংক লোন দিয়ে থাকে। তো এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।